মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের জন্য বিনা মেঘে বজ্রপাত, বলছেন পোশাক ব্যবসায়ীরা। টানা 9 দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস আদালত, ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, হামলা পাল্টা হামলায় 3 জন নিহত। এবং গাজা আগ্রাসনে 15,000 শিশু নিহত, যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের বিচার চায় জাতিসংঘ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে বাংলাদেশের রপ্তানি করা পণ্যের উপর 37% শুল্ক বসবে, যা দেশের রপ্তানি বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। শুধু বাংলাদেশ নয়, এরই মধ্যে ট্রাম্পের এই নীতি পুরো বিশ্ব বাণিজ্যে আঘাত এনেছে। সংশ্লিষ্টরা বলছেন দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এর সমাধান খুঁজতে হবে। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়তি শুল্ক আরোপ করে নাড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বকে। বিভিন্ন দেশের ওপর বিদ্যমান শুল্কের অতিরিক্ত 11 থেকে 50% শুল্ক আরোপ করেছেন তিনি। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় বলা হচ্ছে, মার্কিন পণ্য বাংলাদেশে ঢুকতে 74% শুল্ক দিতে হয়। সেই হিসাবে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। আগামী 9 এপ্রিল থেকে এই উচ্চ শুল্ক কার্যকর হবে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এটা বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক যে 37% যে নতুন করে ডিউটি ইম্পোজ করা হলো, এটা অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই। নানা সংকটের মধ্যে আমরা আছি, এর মধ্যে আবার একটা নতুন করে সংকট তৈরি হলো। এই ব্যবসায়ী নেতা বলেন, মার্কিন তুলা দিয়ে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা আদায় করতে হবে, তাহলেই বাংলাদেশ লাভবান হবে। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হই যে তোমার দেখো, তোমাদের মেজর বা এক্সপোর্টগুলি বাংলাদেশে ডিউটি ফ্রি ঢুকেছে অনেক, তো আমাদের অন্তত একটা আইটেমে ডিউটি ফ্রি দাও। হয়তোবা তারা এটা মানবে না, না মানলে তখন সেকেন্ড প্রস্তাবটা হতে পারে যে ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের একটা আইটেমে পোশাক শিল্পে তুমি যে নতুন 37 অ্যাড করেছো, এটাকে অ্যাটলিস্ট তুমি এটাকে পোশাক শিল্প থেকে প্রত্যাহার করে দাও একটা আইটেমের মধ্যে। যদি তাও না হয়, তৃতীয় যে প্রস্তাবটা হতে পারে, যে এটা ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছে, সেটা হচ্ছে যে তাদের দেশের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য যদি আমি সে দেশে রপ্তানি করি, সেটাতে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়া, সেখানে একটা বাইলেটারাল প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হতে পারে তাদের সাথে, এবং সেটার আওতায় আমার বিশ্বাস যে এটা একটা অন্তত কিছু করা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ সৈয়দ এনামুল আলম বলেন, শুল্ক কমাতে এনবিআরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কার্যকর বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে রিফিক্সিং ট্যারিফগুলোকে আবার পুনর্বিন্যাস করতে হবে। আমি ওটা গার্মেন্টস যেন বুম উঠে যায়, যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম 0 করে দিচ্ছে ট্যাক্স। সো সেরকম আমাদের গার্মেন্টস যেন এরকম না চলে, বা এরকম না চলে, আমাদেরটা যেরকম করে উঠে যায়। এদিকে মার্কিন শুল্ক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং এই অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চীনের গণমাধ্যম সিজিটিএনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে চীন এবং বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়েও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। চীনের স্বাস্থ্য ব্যবস্থার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্য সেবা পেতে চায়। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। An exclusive interview with Mohammed Yunus, Chief Advisor. China
And thank you so much for joining us on Leaders Talk, Diplomatic Relations. ঈদ উল ফিতরে টানা 9 দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসে তারা কর্মস্থলে ফিরে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কাজকর্ম শুরু করেন। অফিসে এসে কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি এবং গল্প করছেন। ফলে অফিস এবং ব্যাংক পাড়ায় এখনও ঈদের আমেজ বিরাজ করছে। সাইফুল ইসলামের নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরের লম্বা ছুটি শেষ করে কর্মস্থলে যোগ দিয়েছেন কর্মজীবী নগরবাসী। অফিস খোলার শুরুর দিনই ব্যস্ত সময় পার করছেন তারা। দীর্ঘ ছুটির পর অফিস খোলার দিনই কোনো ধরনের ঝামেলা ছাড়াই সেবা পেয়ে খুশি গ্রাহকরা। দীর্ঘ ছুটির পরে আজকে প্রথম ব্যাংকে এসেছি আমরা, এবং ব্যাংকে কিছু লেনদেনের জন্য আসছি। এই ব্যাংকের সার্ভিস তো বরাবরই ভালো, খুবই ভালো এই ব্যাংকের সার্ভিস, মানে তুলনা করা যায় না। তো আজকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাজটা সেরে এখন চলে যেতে চাচ্ছি আর কি। এতদিন ছুটির পরে ব্যাংকিং করার জন্য, ব্যাংকের লেনদেনের জন্য একটু ব্যাংকে আসছি, এবং ব্যাংকের সবাই কোঅপারেটিভ, বিশেষ করে এক্সিম ব্যাংকের ম্যানেজার সাহেব আবদুল্লাহ শরীফ সাহেব, তো ওনার আন্তরিকতা ভোলার মতো না। খুবই ভালো লাগলো। এই ব্যাংকটার সবাই আন্তরিক, সবাই কোঅপারেটিভ এবং খুব সুন্দরভাবে লেনদেন করে স্যাটিসফাইড। অফিস কর্মকর্তা জানালেন, ঈদের ছুটির শেষে প্রথম দিন অফিসে তেমন কোনো চাপ নেই, তবে গ্রাহকদের শতভাগ সেবা দিতে প্রস্তুত রয়েছেন তারা। যথেষ্ট ছুটি পেয়েছি এবং আত্মীয় স্বজন, ফ্যামিলি এবং সবার সাথে বেশ সুন্দরভাবে আমরা এবারে ঈদটি কাটাতে পেরেছি। আমাদের অফিসে সবাই এসেছেন, টাইমলি সবাই এসেছেন, কাস্টমাররাও এসেছেন, সাধারণত আরও আসেন। তো সম্ভবত 10 তারিখের পর থেকে গার্মেন্টসগুলো খুলবে এবং তখন আরও লেনদেন আরও বৃদ্ধি পাবে এবং গ্রাহকরাও আসতে শুরু করেছে। মনে হয় এই সপ্তাহে পুরোপুরি আবার ব্যস্ততায় ফিরে যেতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 31 মার্চ সোমবার ঈদ উল ফিতরের দিন ছিল সাধারণ ছুটি। ঈদের আগের 2 দিন এবং ঈদের পরের নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা সব মিলিয়ে টানা 9 দিন ছুটি ভোগ করেছেন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদের ছুটির শেষ দিনেও রাজধানীতে ফিরতে দেখা গেছে অনেককে, যে কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেল স্টেশনে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীদের চাপ বেশি ছিল। পরিবার পরিজনের সাথে ঈদের ছুটি কাটিয়ে আসা এইসব নগরবাসীর কণ্ঠে ছিল প্রিয়জনকে ছেড়ে আসার বিষাদ। মিরাজ ফুমনের রিপোর্ট। দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে। ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি শেষে প্রিয়জনদের ছেড়ে কেউ বা প্রিয়জনদের সাথে নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। ট্রেনগুলোতে ছিল না তিল ধারণের ঠাঁই। অনেকদিন পর বাড়িতে লম্বা ছুটি কাটিয়ে প্রিয়জনদের ছেড়ে আসতে কষ্ট হলেও কর্মের তাগিদে ফিরতে হচ্ছে ব্যস্ত নগরীতে। ফিরতেছি, ভালোই লাগতেছে, কিন্তু বাড়ি থেকে আসার পথে বোঝেন তো মনটা খারাপ হয়ে যায়, যে নারীর টানে বাড়িতে যাওয়া, সে আসার সময় আবার মনটা খারাপ হয়ে যায়। শীতের ছুটিতে গেছি, তো আজকে আসাটা খুবই কষ্টকর হয়েছে। আমরা চাই যে আর একটু উন্নত করুক, আমাদের চলাটা একটু যেন সবারই নর্মাল ভালো হয়। ঈদের ছুটির পর সবাইকে ছেড়ে আসতে আসলে অনেক কষ্ট হচ্ছে। দীর্ঘ 9 দিনের ছুটি, এত বড় ছুটি আসলে পাওয়া যায় না। তো সবাইকে নিয়ে ঈদ করলাম, খুব মজা করলাম, আনন্দ করলাম, ভালো লাগলো। অনেক কষ্ট করে আসতে হয়েছে, ট্রেনে প্রচুর ভিড়। উত্তরাঞ্চলের রংপুর ও বুড়িমারি থেকে ট্রেন সময় মতো ছেড়ে আসতে না পারলেও সন্তোষ প্রকাশ করেন কমলাপুর স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। সকল ট্রেনগুলো আসা এবং যাওয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছেন। এখন গতকালকে এবং আজকে এই 2 দিন আমরা বুড়িমারি এবং রংপুর এই 2টা ট্রেনে লেট পাচ্ছি। এছাড়া আমাদের আর কোনো শিডিউল বিপর্যয় নাই। আসার চাপ তো আছেই, যাওয়ার প্রেশারও আছে, অনেক যাত্রী যাচ্ছে। এখন সম্মানিত যাত্রী সাধারণ ট্রেনে স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন, এটাই আমরা সন্তুষ্ট। এখন যাত্রী সাধারণ যদি যায়, এতে তো আমরা খুশি। এদিকে এখনও ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী। কমলাপুর স্টেশনে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে 3 জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম। সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। মৃত 3 জনের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা যান। উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, আমরা এই বিষয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে। সরকারি সফরে আজ রোববার রাশিয়া গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাশিয়া সফর শেষে তিনি 10 এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে সেনাপ্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়ার সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সামরিক বাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের বিষয়টি মতবিনিময় করবেন। এছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে আগামী 12 এপ্রিল দেশে ফিরবেন জেনারেল ওয়াকারুজ্জামান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি SUF মুকরেমা রেজা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। শনিবার রাত 3:45 এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান। মুকরেমা রেজা শারীরিক নানা জটিলতা নিয়ে 1 সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে ঈদের আগের দিন 30 মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন তার একমাত্র মেয়ে এবং কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিথি। মুকরেমা রেজার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। তারা আলাদা শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এবারে গাজায় ইসরায়েলে হামলার খবর। দক্ষিণ গাজায় 15 জন জরুরি স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মী হত্যার ঘটনায় সৈন্যরা ভুল করেছে বলে স্বীকার করেছেন দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত একজন স্বাস্থ্যকর্মীর ফোনে পাওয়া ভিডিওতে এই হত্যার দৃশ্য প্রকাশ হওয়ার পর দায় স্বীকার করে তারা। এই ঘটনায় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলি বাহিনীর বিচার দাবি করেছে জাতিসংঘ, জানাচ্ছেন জাবালুন নূর। 2 সপ্তাহ আগে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে রেড ক্রসের 15 স্বাস্থ্যকর্মীকে। পরে মঙ্গলবার তারা জানায় নিহতরা গাড়ির হেডলাইট অফ করে সন্দেহজনকভাবে চলাচল করছিল। Uncoordinated vehicles were identified advancing suspiciously toward IDF troops without headlights. শনিবার স্থানীয় একটি গণকবর থেকে এই 15 জন স্বাস্থ্যকর্মীর লাশ উদ্ধার করে রেড ক্রস। যানবাহনের সাথে মাটি চাপা দেয়া এসব নিহতদের একজন রাফাত রেদওয়ান। সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ধারণ করেছিল 23 মার্চ ভোর রাতে তাদের হত্যা দৃশ্য। রাফায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি ফায়ার ট্রাকের কনভয়ের কাছে প্রায় 5 মিনিট ধরে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় তাদের। And he recorded the whole event. His last words before being shot: "Forgive me, Mom. I just wanted to help people. I wanted to save lives." এই ঘটনায় যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক। Which raise further concerns over the commission of war crimes by the Israeli military. নিরস্ত্র এই নিহতদের অনেকের হাতে হ্যান্ডকাফ পরানো ছিল। একই সাথে কারো কারো শরীরে 20 থেকে 25টি গুলির চিহ্ন পাওয়া যায়। গত 18 মার্চ থেকে ইসরায়েলি দখলদারদের ক্রমাগত হামলায় গাজার ধোঁয়াচ্ছন্ন বাতাস এখন নিহতদের ছিন্ন বিচ্ছিন্ন অংশ বহন করছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গাজায় 50,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 19,000ই শিশু। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার দেবিদ্বারের সৎ পিতা কর্তৃক কন্যা ধর্ষণের অভিযোগে বিক্ষুব্ধ জনতা বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং ধর্ষক মোহাম্মদ
জামাল হোসেনকে অবরুদ্ধ করে মারধর করেছে। অভিযুক্ত মোহাম্মদ জামাল হোসেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর চৌশুই পালপাড়ার বাচ্চু মিয়ার পুত্র। শনিবার সন্ধ্যায় সৎবাবা জামাল হোসেনকে যৌথ বাহিনী আটক করে থানা পুলিশে সোপর্দ করে। জামাল হোসেন পেশায় একজন অটোরিকশা চালক। এর আগে শুক্রবার মাঝরাতে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার বাড়ির কাজীবাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভিকটিম শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ারে ১৩ বছর বয়সের মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক হুমায়ুন মিয়াকে অভিযোগ হওয়ার পরপরই গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযুক্ত ধর্ষক এবং ভিকটিম সম্পর্কে প্রতিবেশী দাদা নাতনি। এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার বলেন, থানায় মামলা হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা তদন্ত সাপেক্ষে নেওয়া হবে। ঈদ উল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকার পর আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বেলা ১১টায় স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম। তবে গত ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত ছিল। পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। এরপর আজ সকাল থেকে যথারীতি বন্দরে কার্যক্রম চালু হয়েছে। বিভিন্ন অপরাধে অভিযুক্ত নারায়ণগঞ্জ বন্দরের চিহ্নিত প্রতারক এবং একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। ভূমি দস্যুতা, জমি দখল, জাল দলিল সৃজন, বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ, ব্যাংকের ঋণ নিয়ে প্রতারণা এবং ভুয়া আইডি খুলে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেইল সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৪ এপ্রিল ফতুল্লা লঞ্চঘাট থেকে জনসাধারণ আটক করে ফতুল্লা থানায় হস্তান্তর করলে পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পলাতক আসামি কামাল প্রধানকে ফতুল্লা থানা থেকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। শেষ করবে এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের জন্য বিনা মেঘে বজ্রপাত, বলছেন পোশাক ব্যবসায়ীরা। টানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত, ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, হামলা পাল্টা হামলায় নিহত ৩ জন। এবং গাজা আগ্রাসনে ১৫,০০০ শিশু নিহত, যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের বিচার চায় জাতিসংঘ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।